আসসালামু আলাইকুম। বিজনেস টাইটান কর্তৃক আয়োজিত কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বিজনেস টাইটানের যেই ধারাবাহিক কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসগুলো হচ্ছে, এগুলোর ধারাবাহিকতায় আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যে তোমাদের আসলে এক্সামে কেমন কোশ্চেন আসবে আর তোমরা ইজিলি কিভাবে তোমরা অ্যান্সারগুলো এক্সামে করতে পারবে। তো এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা সবাই অনেক সব চ্যাপ্টার পড়ার চেষ্টা করি, বেশি পরিমাণে পড়ার চেষ্টা করি, বাট এক্সাম হলে সবগুলো প্রপারলি অ্যান্সার করতে পারি না। তো আমাদের জানতে হবে আগে কিভাবে আমরা প্রপারলি অল্প সময়ে একটা মিনিমাম পড়াশোনা করে যেন ভালো রেজাল্ট করতে পারি। এই শেষ টাইমে আমাদের জানতে হবে যে কীভাবে কোশ্চেনগুলো আসে আর কীভাবে আমরা খুব দ্রুত অ্যান্সারগুলো করতে পারি। তো প্রথমে আমরা দ্বিতীয় পত্রের মানবন্টন জেনে নিই। তোমরা অবশ্যই জানো যে মানবন্টনটা আসলে কি। হিসাব বিজ্ঞানের তোমার 100 মার্কের অ্যান্সার দিতে হবে। তো বহু নির্বাচনে 30 নম্বরে, তো 30 নম্বরের 30টা এমসিকিউ আসবে, তো 30টাই অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। 30টি কোশ্চেন 30টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো এক একটার জন্য এক মার্ক। তো এমসিকিউতে কীভাবে ভালো করা যায়? এমসিকিউতে আমরা মোটামুটি 3টা স্টেপ ফলো করলে ভালো করা যাবে। তো 3টা স্টেপ কি? একবারে এই 3টা করলে মোটামুটি 100% তোমরা কমন পাবা, ঠিক আছে। এই 3টা স্টেপ ফলো করলে। তো ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ তোমরা যেই লেখকের বইগুলো পড়ছো, এই বইয়ের যেই বেসিক কনসেপ্ট আছে, চ্যাপ্টার ওয়াইজ যে বেসিক কনসেপ্টগুলো আছে, এগুলো একবার করে দেখে নিবা। এগুলো তোমাদের যেই টেস্ট পেপার আছে বা সাপ্লিমেন্ট আছে, এগুলোর অধ্যায়ভিত্তিক যেই গুরুত্বপূর্ণ তথ্যকণিকা দেওয়া থাকে, এগুলো একবার দেখে নিলে হয়ে যাবে। এছাড়াও আমরা অধ্যায়ভিত্তিক দিয়ে দিচ্ছি। এগুলো পড়লে মোটামুটি তোমার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসি দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপটা কী আছে? আচ্ছা, প্রথম স্টেপটা কী বললাম? এটা তোমার যেই বেসিক কনসেপ্টটা আছে এটা জানতে হবে, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ বেসিক কনসেপ্ট। এরপরে 2 নম্বরে আছে তোমার এই যেই চ্যাপ্টার ওয়াইজ যেই এমসিকিউ কোশ্চেনগুলো আছে, এইগুলো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন। এখানে প্লাস তোমার বোর্ড কোশ্চেন যেগুলো আছে, এগুলো তুমি দেখবে। বোর্ড কোশ্চেন যেগুলো আছে এগুলো ফলো করলে হয়ে যাবে। তো এটা হলো মেইন 2টা স্টেপ, যে তুমি বেসিক কনসেপ্টগুলো জানবা, তারপরে এমসিকিউগুলো প্র্যাকটিস করবে। সেগুলো কিসের? বোর্ড পরীক্ষারগুলো। এরপরে আছে 3 নম্বরে। 3 নম্বরে ভাইয়া আমি একটু অ্যাডভান্স থাকতে চাই বা একটু বেশি জানতে চাই। তাহলে সেক্ষেত্রে তুমি যে টপ 20 কলেজ আছে বাংলাদেশের, যে টপ 20 কলেজ, এই 20 কলেজের তুমি এমসিকিউগুলো দেখে ফেলবা, ঠিক আছে। এই 3টা স্টেপ ফলো করলে আশা করি তোমার এক্সামে আর বাকি থাকবে না যে যেই কোশ্চেনগুলো আসবে। হিসাব বিজ্ঞান এমসিকিউ কোশ্চেনগুলো তোমার 50% আসে ম্যাথ থেকে, আর 50% বা 40%-এর মতো তোমার থিওরি থেকে আসে। তো ম্যাথের যে বেসিক কনসেপ্টগুলো সেইগুলো মূলত থিওরি আকারে দিয়ে থাকে। প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো আছে এইগুলো তোমার মোটামুটি যে একই রকম দিবে, বাট অপশনগুলো আলাদা দেয়। এছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তো এই 3টা স্টেপ ফলো করলে তুমি মোটামুটি বহু নির্বাচনীতে কমন পেয়ে যাবা। এরপরে আসি তোমার সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নতে কয়টা আসে এটা তোমরা ভালো করে জানো। 11টা কোশ্চেন আসবে এবং সেখানে তোমার 7টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 7টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো 7টা কোশ্চেনের মধ্যে তোমার বাধ্যতামূলক 2টা থাকবে, সেটা আর্থিক বিবরণী থেকে বাধ্যতামূলক 2টা কোশ্চেন আছে। এই 2টা কোশ্চেনের 2টাই অ্যান্সার করতে হবে। আর যেই 5টা অধ্যায় আছে শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের টোটাল 6টা অধ্যায়, তো 6টা অধ্যায় থেকে একটা অধ্যায় চলে যাচ্ছে, 2টাই করতে হবে অ্যান্সার। আর বাকি থাকে কয়টা? বাকি থাকে 5টা। এই 5টা থেকে তোমার 9টা কোশ্চেন আসবে। এই 9টা কোশ্চেন থেকে আবার তোমার 5টা অ্যান্সার দিতে হবে।
তো এই 5টা চ্যাপ্টার এখন যারা পড়ছো তারা তো ভালো পড়ে ফেলছো, কিন্তু যারা পড়ো নাই, মানে কিছু কিছু চ্যাপ্টার ভয় করতেছে, এই চ্যাপ্টারগুলো করলে ভাইয়া ম্যাথ একটু কম মিলতেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে কোনো ভয়ের কোনো কারণ নাই। এইখান থেকে হচ্ছে 3টা চ্যাপ্টার দিব মাত্র, 3টা চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন কমন আসবে 100%। আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্যাটার্নগুলো দেখব, দেখে নিজেরাই বলতে পারবো, প্রমাণ করতে পারবো যে না আমাদের গত বছরগুলোতে একই রকম কোশ্চেন আসছে, এই প্যাটার্নে আসছে, সো এইবারও সেরকম আসবে, খুব বেশি চেঞ্জ হবে না, ঠিক আছে। তো আমরা এখানে কি জানছি হচ্ছে তোমার যে আর্থিক বিবরণী আছে, আর্থিক বিবরণী থেকে যে দুইটাই তোমার অ্যান্সার করতে হবে। তো আর্থিক বিবরণী এটা বাদ, এটা একটা টপিকের বাইরে রাখি, যেহেতু এটা দুইটাই করতে হবে, সরি বিবরণী, এই দুইটাই করতে হবে, ঠিক আছে। তো আর বাকি থাকে হচ্ছে 9টা থেকে তোমার হচ্ছে 9টি থেকে হচ্ছে তোমার কয়টা অ্যান্সার করতে হবে, 5টি অ্যান্সার করতে হবে, এই যে 5টি অ্যান্সার করতে হবে। তো এটা থেকে 5টি অ্যান্সার তোমরা হচ্ছে কীভাবে করবা আমি চ্যাপ্টার ওয়াইজ বলে দিচ্ছি। তো আমরা এখন অধ্যায়গুলো দেখি, তোমাদের যেই শর্ট সিলেবাসে যে 6টা অধ্যায় আছে সেই অধ্যায়গুলো দেখি, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যকণিকাও দেখব যাতে হচ্ছে তোমাদের এমসিকিউতে হেল্প হয়। তো যাই এখন, হ্যাঁ এখন প্রথমেই আছে হচ্ছে 2য় অধ্যায় তোমাদের অংশীদারি ব্যবসা হিসাব। তো অংশীদারি ব্যবসা হিসাবটা কি তোমরা ভালো করে জানো যে 2 বা ততোধিক ব্যক্তি তোমার চুক্তির ভিত্তিতে ব্যবসা গড়ে তোলে। অংশীদারদের যেই হিসাব নিকাশগুলো আছে এখানে করা হয়। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের দিকে কোশ্চেনগুলোর দিকে তাকাই, দেখি যে 2024 সালে একবারে হচ্ছে প্রত্যেকটা বোর্ডে প্রায় 2টা করে কোশ্চেন আসছে, ঠিক আছে। এমসিকিউটা এখানে বাদ দেখি, কারণ আমরা জানি যে এমসিকিউতে হচ্ছে মাত্র 6টা চ্যাপ্টার, তো এমসিকিউ আসবে 30টা, তো অন অ্যান্ড এভারেজ হচ্ছে তোমার 4-5টা করে এমসিকিউ প্রতি চ্যাপ্টার থেকে এমনিতেই থাকবে। তো এমসিকিউ প্রত্যেক চ্যাপ্টার থেকেই পড়তে হবে। তো এমসিকিউ নিয়ে আর হচ্ছে তেমন কিছু বলার নাই, যেহেতু আছে গুরুত্বপূর্ণ তথ্যকণিক আছে, এটা ফলো করলে হবে, আর যেই স্টেপগুলো বললাম ওইটা ফলো করলেও হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে 23 সালে 2টা করে, সেম 22 সালেও 2টা করে, 21 সালে 3টা আসছে, আর 19 সালে 1টা। আচ্ছা, তো আমরা বলতে পারি যে প্রায় প্রতি বছরই 2টা করে আসতেছে। তো অংশীদারি ব্যবসা থেকে যারা অংশীদারি ব্যবসায় করছো, এই 2 বছরে তো পড়াশোনা করো নাই এমন তো না, করছো, তারা হচ্ছে অংশীদারি ব্যবসাটা হিসাব থেকে ম্যাথ করতে পারো, কিন্তু আমার সাজেশন থাকবে এটা হচ্ছে অপশনাল রাখা, কারণ অংশীদারি ব্যবসার যে ম্যাথগুলো আসে এগুলো একটু বড় হয়। যেমন অংশীদারি ব্যবসা থেকে যেই ম্যাথগুলো আসে গুরুত্বপূর্ণ অংশ আমরা হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ টপিক্সের মধ্যে হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব, তার মানে এটা হচ্ছে খ নম্বরে আসে। আর হচ্ছে কি অংশীদারের মুনাফার অংশ, এটা সেম কথাই, এটা একবারে সেম কথা, ঠিক আছে। যে লাভ লোকসান বন্টন হিসাব বা আবন্টন হিসাব যে কথা, অংশীদারদের মুনাফার অংশ সে কথা, কারণ হচ্ছে আমরা লাভ লোকসান বন্টন বা আবন্টন হিসাবের মধ্যে এই মুনাফার অংশটা নির্ণয় করে থাকি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এইটা খ নম্বরের জন্য রাখবো, একবারে কমন, প্রত্যেক বছরই হচ্ছে 2টা কোশ্চেন আসলে দুইটাই থাকে এরকম, ঠিক আছে। আর গ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে কি মূলধন হিসাব বা চলতি হিসাব, এটা অংশীদারি ব্যবসায় হয় কি, অংশীদারি ব্যবসায় হচ্ছে তোমার এই যে 2টা আছে এই 2টা থেকেই বারবার ঘুরে আসে। তো তুমি যদি প্র্যাকটিস করা থাকে তাহলে তুমি এইটা কন্টিনিউ করতে পারো, কোনো সমস্যা নাই। বাট এটা হচ্ছে সময় লাগে, তো তোমার হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণে যেমন ধরো খুব কম সময় লাগে, এটা তুলনামূলক বেশি সময় লাগে। তো তুমি যদি সময় কভার না করতে পারো তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণটা চুজ করবা, এটা হচ্ছে পরে, ঠিক আছে। তো এটা থেকে 2টা কোশ্চেন আসবে এরকম প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 2টার মতো আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এর ক নম্বরে কি আসে, ক নম্বরে হচ্ছে আসে তোমার হয়তো বলতে পারে মূলধনের সুদ, এরপর হচ্ছে তোমার হচ্ছে মূলধনের সুদ, এরপর হচ্ছে উত্তোলনের সুদ নির্ণয় করতে বলতে পারে, এরপরে হচ্ছে তোমার ঋণের সুদ নির্ণয় করতে পারে। এগুলো একদমই
ইজি টপিক, যেহেতু তোমরা লাভ লোকসান বন্টন হিসাব করতে পারো বা পারবা, তাহলে ওইগুলোও সমস্যা হবে না। এরপরে হচ্ছে আমরা দেখি কোশ্চেনটা আসলে এই যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন একটা পুরোপুরি এখানে দেখো ক নম্বরে দিয়ে আছে কি মূলধনের সুদ নির্ণয়, যেটা বললাম আর কি, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, ঋণের সুদ, এগুলো। এরপর আছে খ নম্বরে লাভ লোকসান আবন্টন হিসাব, ভাই আসবে এইটা। এরপর হচ্ছে মুনাফার অংশ ধরে তোমার হচ্ছে কি করতে হয়, চলতি হিসাব প্রস্তুত করতে হয়, অথবা তোমার স্থায়ী পদ্ধতি হলে মূলধন হিসাব বলবে, একদম ইজি। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, তথ্যকণিকা। তথ্যকণিকায় আমরা দেখব যে এমসিকিউর জন্য বেসিক্যালি এই ইনফরমেশনগুলো জানা দরকার, কারণ হচ্ছে এমসিকিউ যেহেতু তোমার দাগাইতে হবে, এই বেসিক ইনফরমেশনগুলো তোমার জানা না থাকলেই নয়, ঠিক আছে, এগুলো জানা থাকতেই হবে। তো এগুলো কি, অংশীদারি ব্যবসা হিসাব প্রথমে আছে হচ্ছে কি, বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালে, 1932 সালে। এটা তো পড়তে পড়তে মুখস্থ হয়ে যাওয়ার কথা। 1932 সালের কি অংশীদারি আইন। আর কোম্পানি আইন কত, কোম্পানি আইন হচ্ছে তোমার 1994 সালে। এটা তো সবাই জানো, তাও লিখে দিলাম। বাংলাদেশে পরিচালিত অংশীদারি আইন কত, 1932 সালের, এবং কোম্পানি আইন কত, 1994 সালে। এরপরে কি আছে, 1932 সালের অংশীদারি আইনে অংশীদারি ব্যবসার সংজ্ঞা দেওয়া আছে কত ধারায়, 4 নম্বর ধারায়। কত ধারায়, 4 নম্বর ধারায়। আমাদের এমসিকিউতে অপশন থাকে কয়টা, অপশন থাকে 4টা। সো অংশীদারি ব্যবসায় কয় নম্বর ধারায় অংশীদারি ব্যবসার সংজ্ঞার কথা বলা হয়েছে, 4 নম্বর ধারা, মনে রাখবা, ঠিক আছে। এমসিকিউতে 4টা অপশন আসে, 4টা অপশন। সো অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞার কথা বলা হয়েছে 4 নম্বর ধারায়। আচ্ছা, এরপরে বলা হয়েছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি, চুক্তি। আমরা প্রথমেই বলছি অংশীদারি ব্যবসা হচ্ছে চুক্তির ভিত্তিতে গড়ে ওঠে, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হবে না। তোমার চুক্তিটা কি, চুক্তিটা হচ্ছে যে অংশীদাররা কিভাবে মুনাফা বন্টন করবে, কিভাবে হচ্ছে তোমার তাদের মূলধন আনবে, এরপরে তাদের মূলধনের সুদ কত হবে, এগুলো সব কিছু হচ্ছে কি এই চুক্তিতে উল্লেখ থাকে। এরপরে হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা 2 থেকে 20 জন। কতজন, 2 থেকে 20 জন। প্রথমেই বলছি সংজ্ঞায় 2 বা ততোধিক ব্যক্তি, অর্থাৎ 2 থেকে 20 জন, এটা লিমিটেড, মানে হচ্ছে 20 জনের মধ্যে হইতে হবে। আর এটা হলো সাধারণ ব্যবসা, এটা কি ব্যবসা, সাধারণ অংশীদারি ব্যবসা। আর ব্যাংকিং ব্যবসায় বা আর্থিক অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে তোমার সদস্য সংখ্যা কত হইতে হবে, 2 থেকে 10 জন, 2 থেকে 10 জন। তাহলে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে কয়জন, 2 থেকে 10 জন। আর অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে 2 থেকে 20 জন। ওকে, এরপর হচ্ছে অংশীদারগণ মূলধন বিনিয়োগ করে কি অনুযায়ী, চুক্তি অনুযায়ী। অবশ্যই অংশীদারি ব্যবসায় যে কটা কাজ হবে সবগুলো হচ্ছে চুক্তি অনুযায়ী হবে, ঠিক আছে, চুক্তি অনুযায়ী। আচ্ছা, এরপর কি বলা হয়েছে, অংশীদারি ব্যবসায়ের চুক্তি হতে পারে মৌখিক বা লিখিত। অংশীদারি ব্যবসায়ের চুক্তি কিভাবে হতে পারে, মৌখিক হইতে পারে, লিখিত হইতে পারে, আবার লিখিত নিবন্ধিত হইতে পারে। তবে অংশীদারি ব্যবসায় নিবন্ধিত বাধ্যতামূলক না, চুক্তি নিবন্ধিত বাধ্যতামূলক না। তবে নিবন্ধিত হলে বিভিন্ন আর্থিক সুবিধা, যে লিগ্যাল অ্যাকশনগুলো আছে, এগুলো নিতে পারে অংশীদারগণ। আচ্ছা, এরপর আছে অংশীদারি ব্যবসায় চুক্তি বাধ্যতামূলক। হ্যাঁ, চুক্তি বাধ্যতামূলক, তবে লিখিত বা নিবন্ধিত বা লিখিত হওয়া বাধ্যতামূলক না। তোমার চুক্তি থাকতে হবে, ঠিক আছে। চুক্তিতে উল্লেখ না থাকলে মুনাফা বণ্টিত হয় কি হারে, সমান হারে। মানে 3 জন অংশীদার থাকলে, ধরো তোমার হচ্ছে অংশীদার কয়জন, 3 জন, মুনাফার পরিমাণ কত, 30,000, তাহলে এক একজন কত টাকা করে পাবে, তোমার 10,000 টাকা করে পাবে। তাহলে 3 10 30,000 টাকা, তাহলে সমানভাবে বন্টন হয়ে গেল। এটা হচ্ছে মুনাফার অংশ। চুক্তির অবর্তমানে সকল অংশীদার উত্তোলন করতে পারবে সমহারে। চুক্তিতে যদি বলা না থাকলে সেমভাবে সমান হারে। আর একজন অংশীদার 50,000 টাকা উত্তোলন করতেছে, তুমিও 50,000 টাকা উত্তোলন করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এই ইনফরমেশনগুলো জানার পর হচ্ছে তুমি কি করবা, তোমার যেই চ্যাপ্টার ওয়াইজ বোর্ডের কোশ্চেন আছে এগুলো একবারে একটু চোখ বুলাই নিবা। যেই ইনফরমেশনগুলো নতুন লাগতেছে বা যেটা একবারেই তুমি জানো না, বা যে এমসিকিউটা তোমার দাগানোর পর ভুল হয়েছে, সেটা তুমি একটু খাতার যে কোনো একটা পেজে তুমি হচ্ছে নোট করে রাখবা, যে এই চ্যাপ্টারে আমি এই ইনফরমেশনটা জানতাম না। তো এটা লিখে রাখলে তোমার পরবর্তীতে এমসিকিউ দাগানোর সময় এই সেম ভুলটা আর হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্লাইডে যাই। আচ্ছা, এরপরে কত নম্বর অধ্যায়, চতুর্থ অধ্যায়।
চতুর্থ অধ্যায়ে কি আছে? যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানি তো চিনোই তোমরা, যে কোম্পানির আইনে গঠিত যে ব্যবসায় প্রতিষ্ঠান সেটাকে হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানি বলে। তো এইটা থেকেও সেমভাবে 2টা কোশ্চেন প্রতি বছর আসে, ঠিক আছে। দেখো 2024 সালে আসছে, 2023 সালে আসছে, 2022 সালে আসছে, 2021 সালে আসছে, প্রত্যেক বোর্ডে এমনকি 3টা করেও আসছে, 3টা করে এমসিকিউ এই কোশ্চেন আসছে। তো এটা হচ্ছে তোমাদের একবারে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এইটা থেকে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখানে অল্প সময় একবারে অল্প সময়ে হচ্ছে তোমরা এই ম্যাথগুলো করতে পারবা, কারণ এইখানে হচ্ছে অত ম্যাথমেটিক্যাল হচ্ছে যে ক্যালকুলেশনগুলো আছে এইগুলো নাই তেমন। এদিকে যেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে তোমার বলে দিই। ক নম্বর হচ্ছে এই যে এটা সমহার, অধিহারের পরিমাণ ও অবহারের পরিমাণ, এটা আসে, এটা হলো ক নম্বরে আসে। আর খ নম্বরে কী আসে? খ নম্বরে বেশিরভাগ কোশ্চেনগুলোতে হচ্ছে তোমার জাবেদা দিতে বলে, অর্থাৎ তুমি যেই শেয়ারগুলো ইস্যু করতেছো এগুলোর কি জাবেদা দিবা। এরপরে গ নম্বরে কি আসে? গ নম্বরে মাঝে মাঝে দেখা যাচ্ছে আর্থিক বিবরণী আসে, আর্থিক বিবরণী আসে, আর্থিক অবস্থার বিবরণী, সরি, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী আসে, অবস্থার বিবরণী, সরি, আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণী আসার। অথবা মাঝে মাঝে দেখা যায় হচ্ছে তোমার কি ব্যাংক হিসাব, যেটা হচ্ছে আমরা খতিয়ানে করে আসছি, ব্যাংক হিসাব চলমান যে শকে তোমরা হচ্ছে এই ব্যাংক হিসাব, তারপরে হচ্ছে শেয়ার অধিহার হিসাব, শেয়ার অবহার হিসাব, এইগুলো দেখাইতে পারো, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আচ্ছা এখানে জানার জন্য হচ্ছে তোমরা, সরি এখানে অংশীদারি ব্যবসা হবে না, যৌথ মূলধনী হবে, একটু মিস্টেক আছে, যৌথ মূলধনী কোম্পানি। এখানে হচ্ছে তোমার এই তিনটা জিনিস জানলে তোমার মোটামুটি এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। জাবেদাটা দিতে পারলে আর্থিক অবস্থার বিবরণী একদম ইজি। তো এখানে যে গুরুত্বপূর্ণ 3টা বিষয় আছে সেটা একটু সংক্ষেপে জেনে নাও। সমহার মানে হচ্ছে একবারে তোমার হচ্ছে যে শেয়ারের মূল্য ধরো 10 টাকা, ওইটাকে তুমি 10 টাকায় ইস্যু করতেছো, সেটা হচ্ছে সমহারে শেয়ার ইস্যু। আর অধিহার মানে কি বেশিতে, তোমার হচ্ছে 10 টাকা মূল্যের শেয়ার তুমি 12 টাকা ইস্যু করতেছো, এখানে অধিহারের পরিমাণ কত? 2 টাকা। আর অবহারটা অধিহারের ঠিক উল্টা, যে 10 টাকা শেয়ার তুমি 7 টাকা ইস্যু করতেছো, তাহলে অবহারের পরিমাণ হবে কত? 3 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার জাবেদা করার ক্ষেত্রে কাজে লাগবে, বা হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী যখন করবা তখন তোমার কাজে লাগবে। এই 3টা টপিক জানলেই হচ্ছে তোমার মোটামুটি এই চ্যাপ্টারে কভার হয়ে যাবে। আর জাবেদা যেটা বললাম, জাবেদার জন্য একটু জেনে রাখো, টোটাল হচ্ছে 3টা জাবেদা দিতে হয়, খুবই কমন 3টা জাবেদা। 1 নম্বরে হচ্ছে তোমার যখন আবেদন আসে, ঠিক আছে, আবেদন আসে তখন একটা জাবেদা দিতে হয়। 2 নম্বরে আবেদন আসার পর তোমার যে শেয়ারগুলো ইস্যু করবা তখন যে জাবেদাটা দিতে হয় সেটাকে হচ্ছে সেটার জন্য একটা, অর্থাৎ ইস্যুর সময় একটা জাবেদা দিতে হয়। আর একটা হচ্ছে সকল খরচের জন্য একটা জাবেদা দিতে হবে। কিসের জন্য ভাইয়া? সকল খরচের জন্য একটা জাবেদা দিতে হবে। তো এই 3টা জাবেদা জানলে হচ্ছে তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে আমি একটু বলে দিই, আবেদনের জন্য শেয়ার আবেদন যখন আসে তখন ব্যাংক হিসাব ডেবিট করতে হয়, কারণ হচ্ছে তোমার টাকা আসে আর ব্যাংকে আসে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করবা। আর যখন ইস্যু করে দেবা শেয়ার আবেদনটাকে হচ্ছে তুমি ডেবিট করবা আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করবা, ঠিক আছে। আর অবহার হইলে হচ্ছে ডেবিট হয়, আর অধিহার হইলে ক্রেডিট হবে, অধিহারটা ক্রেডিট হবে। আর সমাহার তো কিছুই আসবে না, জাস্ট আবেদনটা ডেবিট আর শেয়ার মূলধনটা ক্রেডিট। আর সকল খরচের জন্য খরচ হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক থেকে টাকাগুলো চলে যাবে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসবে, তাহলে এইটাকে আমি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বলতেছি, যে তোমরা যদি এটা করে থাকো তাহলে ভালো কথা, তোমরা এটার অ্যান্সার করবা। আর যদি
তোমার একটু কনফিউশন থাকে, তাহলে হচ্ছে বাসায় বসে বোর্ড কোশ্চেনগুলো একটু করলে তোমার একবারে ক্লিয়ার হয়ে যাবে। বোর্ড কোশ্চেনটাগুলো একটু দেখার চেষ্টা করবা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এইখান থেকে তুমি দুইটা কোশ্চেনের অ্যান্সার করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরের চ্যাপ্টার কি আছে তোমাদের? আচ্ছা, এখানে একটা কোশ্চেনও দিয়ে আছে, দেখো, জমি ক্রয়ের মূল্যের পরিমাণ, এই ক নম্বরে ছোটোখাটো দেওয়া থাকবে, ঠিক আছে। আর খ নম্বর আছে কোম্পানির যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা, প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে কমন। এরপর আছে কি কোম্পানির হিসাব বইতে ব্যাংক হিসাব ও শেয়ার অবহার হিসাব, এই যে তোমার খতিয়ানটা করতে বলছে, চলমান যে এরসকে এই খতিয়ানগুলো করে দেবা। আচ্ছা, এরপরে কি আছে? ওকে, এখানে গুরুত্বপূর্ণ তথ্যকণিকা একটু দেখে নাও। পৃথিবীতে প্রথম কোম্পানি আইন চালু হয় কত সালে? পৃথিবীতে এটা হচ্ছে প্রথম কোম্পানি আইন পৃথিবীতে 1844 সালে। আর বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে 1994 সালে। বিদ্যমান কোম্পানি আইন হচ্ছে কত? 1994 সালে। আর পৃথিবীতে যেই প্রথম কোম্পানি আইন হয় সেটা হচ্ছে 1844 সালে। এরপর হচ্ছে কোম্পানির আইন 1994 সালের যে ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে এটা হচ্ছে কততে? 2-1 ঘ। এটা দেখবা যে এমসিকিউর অপশনগুলো তো কমন থাকে, বাট এই ঘটা একটু চেঞ্জ করে দেয়, হয় ক বলে, নালে খ বলে, নালে গ বলে, নালে হচ্ছে ঘ বলে। তো তুমি এটা মনে রাখবা যে 2-1 ঘ নম্বর ধারায় হচ্ছে তোমার এই সংজ্ঞাটা দেওয়া আছে। এরপরে কি আছে? এরপরে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির উদ্ভাবন হয় কোথায়? ইংল্যান্ডে। যৌথ মূলধনী কোম্পানির উদ্ভাবন কোথায় হয়? ইংল্যান্ডে। এরপর হচ্ছে কোম্পানির মূলধনের প্রধান উৎস কি? শেয়ার। কারণ হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে কি হয়? কোম্পানির মূলধন সংগ্রহ করা হয়। মূলধন সংগ্রহ করা হয়। 6 নম্বরে আছে কি? যৌথ মূলধনী কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 7 জন। সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 7 জন। এটা হচ্ছে এখানে একটু কারেক্ট করে নাও। এইখানে হচ্ছে আমরা জানি কোম্পানি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সদস্য সংখ্যা সর্বনিম্ন হচ্ছে 7 জন, আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সর্বনিম্ন 7 জন আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 থেকে 50 জন। 2 থেকে কয়জন? 50 জন। আচ্ছা, এরপরে হচ্ছে কোম্পানিকে শেয়ার ইস্যুর অনুমতি দেয় কে? BSECI, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটা হচ্ছে তোমার যে একটা কোম্পানি যখন গঠিত হয় তখন তাদের শেয়ার সংখ্যা কত হবে এটা লিমিট করে দেয় কে? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরপর হচ্ছে 10 নম্বরে কোম্পানির মূল দলিল বা সনদটা কি? স্মারকলিপি। অর্থাৎ যেইখানে তোমার স্মারকলিপিতে তোমার হচ্ছে কোম্পানির মূল বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করা হয়। আর পরিচালনার জন্য যেই নিয়মকানুনগুলো ফলো করা হয় সেটা হচ্ছে পরিমেলের নিয়মাবলীতে থাকে। তোমরা মনে রাখবা স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল বিষয়গুলো থাকে, আর পরিমেলের নিয়মাবলীতে থাকে কি? তোমাদের কোম্পানির কার্যাবলী। আচ্ছা, গুরুত্বপূর্ণ টপিক এখানে। ওকে, ঠিক আছে। এই চ্যাপ্টারে তাহলে মোটামুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কভার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি তোমাদের যেটা বাধ্যতামূলক করা হয়েছে যে এই দুইটা কোশ্চেনের দুইটার এই অ্যান্সার করতে হবে। সেই দুইটা কি? সেটা হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী। তোমরা এটা ক্লাস 9-এও করছো, 10-এও করছো, এখন হচ্ছে তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট হিসাব বিজ্ঞান প্রথম পত্রেও করছো, এখন হচ্ছে দ্বিতীয় পত্রেও আছে।
সেম জিনিসটাই আছে, তেমন কোনো ডিফারেন্স নাই। শুধু এখানে অতিরিক্ত হিসেবে সংরক্ষিত আয়ের বিবরণী ও মালিকানা সত্ত্ব বিবরণীটা তৈরি করতে হয় আলাদা করে। এছাড়া বাকি সব কিছু সেম, ঠিক আছে। তোমার আগে যেভাবে নিট মুনাফা করছো এখনও সেমভাবে নিট মুনাফা করবা, আগে যেভাবে মোট লাভ নির্ণয় করছো এখানেও সেমভাবে মোট লাভ নির্ণয় করবা। তো দেখি, এখানে তেমন কিছু বলার নাই। এখানে তোমরা জানো যে প্রতি বছর 2টা আসছে, তোমাদেরও 2টা কোশ্চেন আসবে, ঠিক আছে। এখান থেকে যেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আসে এটা তোমরা পরিচিত। প্রথমেই ক নম্বরে বলে দিবে হয়তো একটা সমন্বয়ের যেই লেনদেনগুলো আছে এগুলো সমন্বয় করতে বলবে। তোমার নিচে যেই সমন্বয়গুলো দেওয়া থাকে ওইগুলো একটা লেনদেনের সাথে সমন্বয় করতে বলবে। যেমন হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত, অথবা নিট বিক্রয়ের পরিমাণ কত, নিট ক্রয়ের পরিমাণ কত, এরকম বলে দিবে, একটা সামান্য একটা সমন্বয় করতে বলবে। এটা ক নম্বর। খ নম্বরে কি আসবে? খ নম্বরে হচ্ছে তোমার বিশদায় বিবরণী থেকে আসবে, অর্থাৎ বিশদায় বিবরণী, সরি সিম্বলটাই হচ্ছে ইরেজার। আচ্ছা, বিশদায় বিবরণী, আচ্ছা, বিশদায় বিবরণী থেকে পুরোপুরিটা এইভাবে খুবই কম বলে। তোমার বিশদায় বিবরণীর আংশিক অংশ আসে, যেটা কি? সেটা হচ্ছে হয়তো মোট লাভ বলবে অথবা নিট লাভ বলবে, এই পর্যন্ত বলতে পারে। তাহলে এখানে কি আসবে? মোট লাভ অথবা হচ্ছে কি নিট লাভ বা নিট মুনাফা, যেটাই বলো। নিট মুনাফা। আর গ নম্বরে কি আসবে? গ নম্বরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তোমরা জানো যদিও পুরোপুরি আর্থিক অবস্থার বিবরণীটা আসে না, আংশিক আর্থিক অবস্থার বিবরণী আসে। আর্থিক অবস্থার বিবরণী এখানে হচ্ছে হয়তো মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলবে, মোট সম্পদ, অথবা হচ্ছে কি মোট দায় ও মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এটা থেকে আসবে। এটা বাধ্যতামূলক, যেহেতু এটার উপর আমার সাজেশন থাকবে হচ্ছে তোমরা যেই এটা হচ্ছে একটা কোশ্চেনের কাঠামো বললাম, আর একটা কোশ্চেনে হয়তো 2টা যেহেতু আসবে সেম জিনিসটা তো আর বলবে না। তো আরেকটা কোশ্চেনে ধরো তোমার হচ্ছে ক নম্বরে সেম জিনিসটাই বললো, আর খ নম্বরে যে হচ্ছে চেঞ্জ করে দিল, বললো যে সংরক্ষিত আয়ের বিবরণী তৈরি করো। সংরক্ষিত আয়ের বিবরণী। আর এক গ নম্বরে যায় বললো হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো, মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এটার বাইরে আর খুব বেশি আসবে না, এটার মধ্যেই থাকবে। তো এটা যেহেতু তোমাদের দুইটারই অ্যান্সার করতে হবে, সেহেতু তোমরা চেষ্টা করবা যে এই 2টা বাসায় ভালো করে প্র্যাকটিস করা, আর পরীক্ষায় যায় এই 2টা হচ্ছে প্রথম 45 মিনিটের মধ্যে শেষ করে ফেলা। তোমার 100% সঠিক না হোক সমস্যা নাই, তোমার হচ্ছে যতটুকু পারো তুমি পুরো করে দিয়ে চলে আসবা একবারে, মানে কোনো টেনশন ছাড়া। কারণ এখানে হচ্ছে স্যার পার্শিয়াল মার্কিং করে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার যতটুকু হবে ততটুকুরই মার্ক দিবে। আর স্যাররা হচ্ছে মানে উপর থেকে মার্কিং করে আসে, যেমন হচ্ছে 4 থেকে হচ্ছে তোমার একটা লেনদেন ভুল জায়গায় পোস্টিং করছো তো 1 কেটে নিবে, এরকম হয়তো 2টার জন্য 1 কেটে নেয়, এরকম মার্কিং করবে। তো ভয়ের কোনো কারণ নাই, তোমরা হচ্ছে এটা প্রথম 45 মিনিটের মধ্যে শেষ করে দিবা, শেষ। এটা নিয়ে আর কোনো দরকার নাই, ভুল হয়েছে কাটাকাটি করার দরকার নাই, ঠিক আছে। তুমি তো সঠিকভাবে লিখবা, বাট বাই চান্স যদি একটু ভুল হয়ে যায় কাটাকাটি করার দরকার নাই, ফ্রেশভাবে রেখে আসবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর পরেরটা যাই। একটা এই যে কোশ্চেন দিয়ে আছে, দেখো তোমাদের এই যে রেয়ামিল দেওয়া থাকবে, রেয়ামিলের শেষে কিছু সমন্বয় দেওয়া থাকবে। এই যে সমন্বয়গুলো দেওয়া আছে যে সমাপনী মজুত পণ্য এত টাকা, মজুরি বেতন এত টাকা, বকেয়া ছিল, এরকম। এরপর আছে ক নম্বরে যে জাস্ট ছোটো একটা এন্ট্রি নিয়ে বলবে,
যে মোট বিলম্বিত খরচের পরিমাণ 4-এর 5 অংশ আছে, তো তোমার মোট বিজ্ঞাপন খরচে বিলম্বিত করতে হবে 4-এর 5 অংশ। যে অ্যামাউন্ট দিয়ে আছে ওই অ্যামাউন্টের উপর তুমি এই 4-এর 5 অংশ করে জাস্ট বসাই দিবা, শেষ। মোট লাভ দেখো, এই যে বিশদ বিবরণী পুরোটুক বলছে, বলে নাই, জাস্ট মোট লাভটা করতে বলছে। আর যদি মোট লাভ দেওয়া থাকে তাহলে তোমরা হচ্ছে নিট লাভ নির্ণয় করবা, বা এরকমই বলবে নিট লাভ নির্ণয় করো। এরপর হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করো। মাঝে মাঝে পুরোটা দিয়ে দিবে, আর্থিক বিবরণী পুরোটা করো, অথবা বলে দেবে মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ, অথবা চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, এরকম বলে দেবে। ঠিক আছে। আচ্ছা, এইখানেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা ভালো, কারণ এইখান থেকেও তো এমসিকিউ আসবে। সেহেতু তোমার হচ্ছে এখানে কী দেওয়া আছে, কোম্পানির আর্থিক কার্যাবলীর প্রতিচ্ছবি হলো কি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে একটু পার্থক্য আছে, মনে রাখবা। আর্থিক বিবরণীর অংশই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক বিবরণীর অংশ কয়টি? 5টি। ঠিক আছে, আর্থিক বিবরণীর অংশ কয়টি? এই 5টি। 5টির একটা হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় IAS 1 অনুযায়ী। কি অনুযায়ী? IAS 1 অনুযায়ী, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী, স্ট্যান্ডার্ডস 1 অনুযায়ী তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী। প্রকৃত মুনাফা বা ক্ষতি সম্পর্কে জানা যায় বিশদ আয় বিবরণী থেকে। হ্যাঁ, আমরা বিশদ আয় বিবরণী থেকে কী নির্ণয় করি? মোট লাভ হচ্ছে নিট লাভ। তো আমাদের প্রকৃত যে লাভ ক্ষতি হচ্ছে সেটা আমরা কিসের মাধ্যমে নির্ণয় করতে পারবো? বিশদ আয় বিবরণীর মাধ্যমে নির্ণয় করতে পারবো। আর আর্থিক অবস্থার মাধ্যমে কি নির্ণয় করতে পারবো? প্রতিষ্ঠানের আর্থিক যে অবস্থাটা আছে, সম্পদ, মোট দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, পদ্ধতি কয়টা? বিশদ আয় বিবরণী পদ্ধতি কয়টি? প্রস্তুতের পদ্ধতি হচ্ছে 2টি। একটা হচ্ছে একধাপী বিশদ আয় বিবরণী, একটা হচ্ছে কি বহুধাপ। তো বহুধাপটাই আমরা আসলে করে থাকি এখানে, যেহেতু যৌথ মূলধনী কোম্পানি। বহুধাপটি করা হয় যে মোট মুনাফা, তারপরে হচ্ছে পরিচালন ব্যয়, এরপর হচ্ছে অন্যান্য আয়, অন্যান্য ব্যয়, বিভিন্ন ভাগে ভাগ করি, সেটা হচ্ছে বহুধাপী। আর যেটা হচ্ছে তোমার কোনো ভাগ করা হয় না, জাস্ট আয় থেকে ব্যয়গুলো নির্ণয় করা বাদ দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে একধাপী বিশদ আয় বিবরণী। আচ্ছা, বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় মোট লাভ ও নিট লাভ জানার জন্য। হ্যাঁ, এটা তো আগেই বললাম, মোট লাভ ও নিট লাভ। এরপর হচ্ছে আয় ও ব্যয়কে শ্রেণীবিভাগ করে দেখানো হয় বহুধাপ। হ্যাঁ, এই যে আয়গুলোকে আলাদা করে দেখানো হয়, ব্যয়গুলোকে আলাদা করে দেখানো হয়, এবং ব্যয়ের শ্রেণীবিভাগগুলো তৈরি করা হয়। এটা হচ্ছে বহুধাপ আয় বিবরণীতে। আর্থিক বিবরণীর প্রথম ধাপ কি? বিশদ আয় বিবরণী। হ্যাঁ, প্রথমে কি নির্ণয় করতে হয়? বিশদ আয় বিবরণী। এরপরে কি নির্ণয় করতে হয়? আর্থিক অবস্থার বিবরণী। এরপরে মালিকানা সত্ত্ব বিবরণী, এরপরে সংরক্ষিত আয়ের বিবরণী, এরপরে হচ্ছে কি হিসাব বিজ্ঞানের টিকাসমূহ তুলে ধরা হয়। আচ্ছা, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় হচ্ছে মোট মুনাফা। আর বিশদ আয় বিবরণী প্রস্তুতের মূল উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল নির্ণয়। আর আর্থিক অবস্থা নির্ণয় হচ্ছে তোমার আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে তৈরি করা হয়। ওকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যকণিকা। এই তথ্যকণিকাগুলো দেখার পর তোমরা হচ্ছে বোর্ড কোশ্চেনটা একটু প্র্যাকটিস করবে। আর এরপর আছে হচ্ছে গুরুত্বপূর্ণ 6ষ্ঠ অধ্যায়, যেটার কথা না বললেই নয়। এইটা হচ্ছে একদম মানে এই হিসাব বিজ্ঞান 2য় পত্রের যেই সহজ টপিকটা আছে, কম সময় লাগে, সেটা হচ্ছে কি আর্থিক বিবরণী বিশ্লেষণ। জাস্ট 10 থেকে 12টা এমসিকিউ ফর্মুলা জানলে হচ্ছে তুমি আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে পারবে। তো আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে তোমার হচ্ছে কি আছে, যেই সূত্রগুলো আছে 10 থেকে 12টা সূত্র, এই 12টা সূত্র তোমার জানলে তুমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবা। আচ্ছা, তো আর্থিক বিবরণী বিশ্লেষণ, প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো গতি প্রকৃতি নির্ণয় করা যায়। আচ্ছা, গুরুত্বপূর্ণ অংশ। ওকে, আর্থিক বিবরণী বিশ্লেষণের আমরা একটু বোর্ড কোশ্চেনটা অ্যানালাইসিস করি। এখানে 2400 2টা আসছে। দেখো, প্রতি বছরই 2টা আসতেছে, তার মানে এবারও 2টা আসার সম্ভাবনা বেশি। তো 2টা আসলে আমি সাজেশন দিব যে দুইটাই তোমরা অ্যান্সার করো, কারণ ওই যে 10 থেকে 12টা ফর্মুলা, যেমন হচ্ছে মুনাফার হার, মোট মুনাফার হার, তারপরে হচ্ছে নিট মুনাফার হার, চলতি অনুপাত, তারপরে হচ্ছে তারল্য অনুপাত, তারপরে হচ্ছে তড়িৎ অনুপাত, এরপরে হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত, এরপরে আরও আছে হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। এই 10 থেকে 12টা ফর্মুলা জানলে হচ্ছে তুমি পুরোপুরি এটা করতে পারবা। জাস্ট
ওইখান থেকে অ্যামাউন্টটা নিবা, ফর্মুলা অনুযায়ী বসাই দেবা, অ্যান্সার বের করবা, শেষ। একবারে সহজ। এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এখানে সবগুলো দেওয়া আছে, পাওনাদার দেনাদার পরিমাণ, জমাকৃত জমাতিরিক্ত, তারপরে আছে নিট বিক্রয়, এগুলো দেওয়া আছে। তোমার জাস্ট এগুলো করতে হবে। দেখো, চলতি অনুপাত নির্ণয় করো, বিনিয়োজিত মূলধন নির্ণয় করো, দুইটা কোম্পানি দেওয়া আছে, একই ফর্মুলা, দুইটা ইউজ করে অ্যান্সার বের করে ফেলতে হবে। একদম ইজি ভাই, এই জাস্ট তুমি হচ্ছে ফর্মুলাগুলো বসাবা, অ্যান্সারগুলো বের করে ফেলবা। আচ্ছা, তাহলে এইখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যকণিকা, এগুলো একটু জেনে রাখো এমসিকিউর জন্য, যে দুটি চলকের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে ডিরেক্ট এমসিকিউ আসে, যে দুটি চলকের মধ্যে সম্পর্ক প্রকাশ করে কি, অনুপাত বিশ্লেষণ। এটা কিভাবে, এটা হচ্ছে যে ধরো হচ্ছে তোমার মোট মুনাফার হার, মোট মুনাফার, আচ্ছা মোট মুনাফার হারে এখানে সূত্রটা কি, আমরা জানি যে মোট মুনাফা ভাগ হচ্ছে মোট লাভ, আচ্ছা যাই হোক লিখি, মোট লাভ ভাগ হচ্ছে কি নিট বিক্রয়, নিট বিক্রয়। এখানে চলক কয়টা দেখো তো, এই যে দুইটা চলক, এই দুইটা চলকের মধ্যে যেই রিলেশনটা তৈরি করে সেটা হচ্ছে কি, সেটাকে আমরা বলি অনুপাত বিশ্লেষণ, যে নিট বিক্রয়ের কত অংশ হচ্ছে কি মোট লাভ, এইভাবে, ঠিক আছে। এই জন্য একে বলা হয় যে দুটি চলকের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। আর্থিক বিবরণী বিশ্লেষণের গুরুত্বপূর্ণ হাতিয়ার কি, সমান্তরাল অনুপাত সমান্তরাল, উলম্ব আর হচ্ছে অনুপাত বিশ্লেষণ, এগুলো হচ্ছে কি আর্থিক বিবরণী বিশ্লেষণের গুরুত্বপূর্ণ হাতিয়ার, যার মধ্যে আমরা হচ্ছে অনুপাত বিশ্লেষণটা এই অধ্যায় করে থাকি। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের বিনিয়োগ সম্ভাব্যতা যাচাই করে কিসের মাধ্যমে, অনুপাত বিশ্লেষণের মাধ্যমে, আর এটাই হচ্ছে অনুপাত বিশ্লেষণের অন্যতম একটা উদ্দেশ্য। আচ্ছা, এরপর কি আছে, অনুপাত বিশ্লেষণ প্রধানত কয় প্রকার, 4 প্রকার। এরপর আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, আর্থিক বিশ্লেষণের প্রাথমিক পর্যায় হচ্ছে কি অনুপাত বিশ্লেষণ, আর্থিক বিবরণীর প্রাথমিক পর্যায় কি অনুপাত বিশ্লেষণ, প্রথম পর্যায়, ঠিক আছে। স্বল্পমেয়াদী সচ্ছলতার ধারণা দেয় তারল্য অনুপাত, চলতি তারল্য অনুপাতগুলো কি কি, তারল্য অনুপাত হচ্ছে এই তিনটা, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, আর একটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত, এগুলোকে কি বলে, তারল্য অনুপাত। এটা কি করে, স্বল্পমেয়াদী সচ্ছলতার ধারণা দেয়। এরপরে চলতি দায়ী পরিশোধের ক্ষমতা নির্দেশ করে চলতি অনুপাত, চলতি দায়ী পরিশোধের ক্ষমতা নির্দেশ করে কি চলতি অনুপাত। আর দীর্ঘমেয়াদী হচ্ছে এই যে বিনিয়োজিত মূলধন, এগুলো। আর তোমার যেই মুনাফা অর্জন ক্ষমতা, এগুলো হচ্ছে কি তোমার প্রতিষ্ঠানের, এগুলো হচ্ছে তোমার নিট মুনাফা হার, তারপর হচ্ছে মোট মুনাফার হার, এগুলো দ্বারা বোঝায় হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা। তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ কি, সর্বোচ্চ তরল সম্পদ হচ্ছে নগদ অর্থ। মাঝে মাঝে দেখা যায় নগদ অর্থ অ্যান্সারে থাকে না, তখন কি করবা, তখন হচ্ছে তোমার ব্যাংক নেবা, কি নেবা, ব্যাংক নেবা, ব্যাংক জমা, সরি একটু, আচ্ছা ব্যাংক জমা। আর ব্যাংক জমা যদি না থাকে তাহলে কি নিবা, মজুদ পণ্য, মজুদ পণ্য, এই তিনটা। অর্থাৎ নগদ অর্থ না থাকলে তুমি হচ্ছে ব্যাংক জমা নিবা, আর ব্যাংক জমা না থাকলে হচ্ছে তুমি মজুদ পণ্য নিবা। এরপর হচ্ছে কি বলা হয়েছে, চলতি অনুপাতের আদর্শ মান কত, 2:1। এটা বারবার আসে, চলতি অনুপাতের আদর্শ মান কি 2:1, আর তড়িৎ অনুপাতের আদর্শ মান কি 1:1। এই কথাটার মানে হচ্ছে কি, এটা একটু জেনে রাখবা, 2:1, অর্থাৎ তোমার 1 টাকা দায় পরিশোধের জন্য তোমার অবশ্যই কি 2 টাকার সম্পদ থাকতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে চলতি অনুপাতের আদর্শ মান। আর তড়িৎ অনুপাতের আদর্শ মান যেটা 1:1, এটা হচ্ছে 1 টাকার দায় পরিশোধের জন্য 1 টাকা কি নগদ অর্থ থাকা বাধ্যতামূলক, বা নগদ অর্থ থাকলে সেটা আদর্শ অবস্থা প্রকাশ করে প্রতিষ্ঠানের। তাহলে এটা হচ্ছে নগদ অর্থ, নগদ অর্থ। আর এটা হচ্ছে মোট সম্পদ, সম্পদ, সরি এখানে চলতি সম্পদ হবে, মোট সম্পদ না চলতি সম্পদ।
20,000 চলতি সম্পদ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তো তাহলে বোঝা গেল মোটামুটি চলতি সম্পদ। ওকে, চলতি সম্পদ কি? চলতি সম্পদ। হ্যাঁ, তাহলে আমার গুরুত্বপূর্ণ তথ্যকণিকা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা পরের অধ্যায়ে চলে যাব, উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাবে তোমার দুইটা কোশ্চেন আসে, এটাও সেমভাবে প্রায় প্রতি বছরই দুইটা কোশ্চেন। তো এইখান থেকে সাজেস্ট করব যে তোমার যদি উৎপাদন ব্যয় বিবরণী যে ফর্মুলাগুলো আছে এগুলো যদি মনে না থাকে, তাহলে তুমি হচ্ছে বেতন ও মজুরি, অর্থাৎ দুইটা টপিক থেকে কোশ্চেন আসে। সেটা হচ্ছে কি কি, এই যে উৎপাদন ব্যয়ের যে উপাদানগুলো আছে এইগুলো থেকে, যেমন উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলে, অর্থাৎ তোমার কাঁচামাল ক্রয়, এর সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে কি হয়, মুখ্য ব্যয় হয়, এর সাথে হচ্ছে তুমি কারখানা উপরিব্যয় যোগ করলে হচ্ছে তুমি উৎপাদন ব্যয় পাবা। এইভাবে হচ্ছে তোমার বিক্রয় মূল্য নির্ণয় করতে বলে। এটা থেকে একটা কোশ্চেন আসে। আরেকটা কোশ্চেন আসে হচ্ছে কি মজুরি ও বেতন বিবরণী। যদি পারো এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে তুমি এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারো। এটা থেকে প্রতি বছরে একটা না একটা কোশ্চেন আসে বেতন মজুরি, যেটা হচ্ছে অনেক সহজ। এটা তোমার হচ্ছে জাস্ট হচ্ছে মূল বেতন দেওয়া থাকে, এর উপর কিছু কিছু পার্সেন্ট ধরে তার হচ্ছে কিছু কর্তন করা হয় আর কিছু যোগ করা হয়। এটা হচ্ছে বেতন ও মজুরির বিবরণী, মজুরি ও বেতন বিবরণী, ঠিক আছে। এটা থেকে চাইলে তোমরা, মানে আমি সাজেস্ট করবো যে এটাই করো, কারণ হচ্ছে এর থেকে সহজ বিষয় আর মনে হয় তুমি পাবা না, ঠিক আছে, হিসাব বিজ্ঞানে। আর উৎপাদন ব্যয় বিবরণী থেকে করলেও করতে পারো, না করলেও সমস্যা নাই, কারণ ওইখানে হচ্ছে আমরা প্রায় অলরেডি 5টা কোশ্চেন পেয়ে গেছি। তো প্রথমে ছিল তোমার হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে 2টা, আর এরপরে হচ্ছে দেখলাম তোমার এই যে উৎপাদন ব্যয় হিসাব থেকে একটা কোশ্চেন, করলেও করতে পারো, না হলে সমস্যা নাই। আর যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে 2টা, তাহলে হচ্ছে তোমার টোটাল 5টা হয়ে গেছে। এরপর যদি বলো যে ভ্যা আমি আরেকটু প্রিপারেশন নিতে চাই, তাহলে কোন চ্যাপ্টারকে তুমি ফোকাস করবা, সেটা হচ্ছে কি মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, ঠিক আছে। তো এর আগে হচ্ছে আমরা উৎপাদন ব্যয় বিবরণীর একটা ম্যাথ দেখি, দেন হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যকণিকাগুলো পড়ে নিই। তো উৎপাদন ব্যয় বিবরণীতে যে ম্যাথগুলো আসে, এই যেটা বললাম যে উৎপাদন বিবরণীর যে অংশ থেকে যে ম্যাথটা আসে, উৎপাদন এককের পরিমাণ, উৎপাদিত দ্রব্যের পরিমাণ, বিক্রিত পণ্যের ব্যয়, এত দূরে মোট মুনাফা বা মুনাফা নির্ণয় করো। অর্থাৎ এগুলো যে ফর্মুলাগুলো আছে এগুলো অ্যাপ্লাই করে তুমি সমাধান করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর গুরুত্বপূর্ণ তথ্যকণিকা। এগুলো কি কি? এগুলো হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলীর তথ্যকণিকাগুলো কি ব্যবস্থাপনার কার্যকরী হাতিয়ার হচ্ছে কি উৎপাদন ব্যয় হিসাব। এরপরে হচ্ছে উৎপাদনে প্রতিটি খাতে ব্যয় নির্ধারণে ব্যবহৃত হয় উৎপাদন ব্যয় হিসাব। কি হিসাব? উৎপাদন। অবশ্যই উৎপাদনের কি পরিমাণ উৎপাদন হচ্ছে, কি পরিমাণ খরচ হচ্ছে, এটা কিভাবে নির্ণয় করবো? আমরা উৎপাদন ব্যয় হিসাবের মাধ্যমে নির্ণয় করব। হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। গুরুত্বপূর্ণ শাখা কি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এরপর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে কি ব্যয় নিয়ন্ত্রণ করা। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মূল উদ্দেশ্য কি? ব্যয় নিয়ন্ত্রণ করা। তোমার যত বেশি ব্যয় কমাইতে পারবা তত বেশি তোমার লাভ হওয়ার সুযোগ আছে। একটা কথা বলা হয়ে থাকে যে তুমি পণ্য ক্রয় করে, অর্থাৎ উৎপাদন ব্যয়ে যদি তুমি লাভ করতে পারো, তাহলে তুমি বিক্রয় করেও লাভ করতে পারবা। ক্রয় করে লাভ করতে পারো নাই, বিক্রয় করেও লাভ করতে পারবো না, কারণ পণ্যের উৎপাদন ব্যয় যখন বেড়ে যাবে তখন পণ্যের মূল্য বেড়ে যায়, আর যখন উৎপাদন ব্যয় কমে তখন পণ্যের মূল্য একটা স্বাভাবিক পর্যায়ে থাকলেও খুব বেশি পরিমাণে সেল হয়, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে আচরণের ভিত্তিতে উৎপাদন ব্যয় কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, আর্থিক হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা দূর করে কি উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয়ের উপাদানগুলোকে ভাগ করা হয়েছে কয়ভাবে? সেম 3 ভাগে ভাগ করা হয়েছে। উৎপাদনের সাথে সরাসরি যুক্ত নয় পরোক্ষ কাঁচামাল ও খরচ। সরাসরি যুক্ত তাহলে কি প্রত্যক্ষ যেই খরচগুলো সেগুলো। এরপর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের মাধ্যমে নির্ধারণ করা হয় কি প্রমাণ ব্যয়। উৎপাদন ব্যয় ও মুনাফার সমষ্টি হচ্ছে কি তোমার বিক্রয় মূল্য। অবশ্যই বিক্রয় মূল্য
কীভাবে নির্ণয় করি? আমাদের যে টোটাল খরচ হয়, উৎপাদনের যেই টোটাল খরচ হয় সেটার সাথে আমাদের প্রত্যাশিত মুনাফা যোগ করে আমরা হচ্ছে কি বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকি। তোমাদের শেষ চ্যাপ্টার এটা, যে অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এটাও সব থেকে সহজ বলা যেতে পারে, যে অনেক স্কুল কলেজগুলোতে হচ্ছে এই চ্যাপ্টারটা আগে করে, যাতে শিক্ষার্থীরা ভয় না পায়। এটা কেমন হচ্ছে, এটা হচ্ছে তোমার একদমই সহজ একটা চ্যাপ্টার। আচ্ছা, ওটা পরে বলি, আগে হচ্ছে আমরা দেখি। এই যে একটা কোশ্চেন, একটা কোশ্চেন, একটা কোশ্চেন, তার মানে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিতে একটা কোশ্চেন প্রতি বছরই আসে, মানে একটা কোশ্চেন থাকবেই। তো এটা থেকে তুমি একটা করতে পারো, এটা তোমার জন্য তোমার সহজ যেহেতু, তো তুমি এটা রাখতেই পারো, এটার জন্য তোমার খুব বেশি সময় লাগবে না। বা বোর্ড পরীক্ষার এই যে 4টা বছর আছে, এই 4টা বছরে 4টা কোশ্চেন করলে এনাফ। তো তোমাদের শর্ট সিলেবাসে হচ্ছে এখান থেকে 2টা পদ্ধতিতে বলা হয়, এই গুরুত্বপূর্ণ অংশ। এখানে ফিফো পদ্ধতি আছে তোমাদের একটা, আর হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, ঠিক আছে? ভারযুক্ত গড়, এই 2টা পদ্ধতিতে। তার মানে এইটা যদি খতে আসে, এটা আসবে কিসে? গতে আসবে। আবার এটা যদি গতে আসে, তাহলে এটা আসবে খতে। মানে ফিফো খতে আসলে গতে ভারযুক্ত, আর ভারযুক্ত খতে আসলে ফিফো গতে আসবে। আর ক নম্বরে কি কোশ্চেন আছে? ক নম্বরে একদম সোজা, হয় একটা জাবেদা দিতে বলবে, অথবা হচ্ছে তোমার যে ক্রয়ের পরিমাণ কত, ক্রয়ের পরিমাণ কত, এরপরে হচ্ছে ইস্যুর পরিমাণ কত, যেটাকে হচ্ছে বিক্রয় বলি আমরা, ইস্যুর পরিমাণ কত। এই যে এই ছোটো ছোটো কোশ্চেনগুলো হতে আসবে। তাহলে তোমার যে 2টা পদ্ধতি আছে, 2টা পদ্ধতিতে একবার দেখে নিলে ইজি। তোমার প্রথমে যেটা আছে হচ্ছে ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতিতে তোমার আগে যে পণ্যগুলো আসবে সেটা আগের দামে তুমি ইস্যু করে দিবা। আর ভারযুক্ততে হচ্ছে তোমার যেই পণ্যগুলো প্রথমবার ক্রয় করছো, পরের বার আবার দ্বিতীয়বার ক্রয় করছো, 2টার একটা এভারেজ প্রাইস বের করে সেটাই তুমি হচ্ছে ইস্যু করবা। এটা হচ্ছে ভারযুক্ত পদ্ধতি। গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই যে একটা উদাহরণ দিয়ে আছে, দেখো। খ নম্বরে কি ফিফো পদ্ধতি, গ নম্বরে ভারযুক্ত গড় পদ্ধতিতে কোদিয়ান প্রস্তুত করতে হবে, একদম ইজি। এরপর হচ্ছে ঘাটতির পরিমাণ, অর্থাৎ তোমার হচ্ছে এককে নির্ণয় করতে বলছে। তো টোটাল যেই ক্রয় আছে এর সাথে প্রারম্ভিকটা যোগ দাও, আর হচ্ছে সমাপনীটা বাদ দাও, তোমার ঘাটতির পরিমাণ চলে আসবে। এরপর হচ্ছে তথ্যকণিকা। তাহলে গুরুত্বপূর্ণ তথ্যকণিকাগুলো জেনে নিই, তোমার এমসিকিউতে অনেক কাজে দিবে। প্রথমেই কি আছে, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে গুদামে রাখা অবিকৃত পণ্য হলো কি? মজুদ পণ্য। আচ্ছা, যেটা অবিকৃত রয়ে যায় সেটাই তো মজুদ পণ্য, তাই না? মজুদ সংরক্ষণের উদ্দেশ্যে মজুদের পরিমাণ কাম্য স্তরে রাখা হয়। অবশ্যই মজুদ সংরক্ষণের উদ্দেশ্য কি? মজুদের পরিমাণ কাম্য স্তরে রাখা, অর্থাৎ বেশি পরিমাণ মজুদ রাখবো না, যেখানে হচ্ছে আমার তারলের ঘাটতি দেখা দিতে পারে, আর হচ্ছে কম রাখবো না, যাতে হচ্ছে আমরা প্রপারলি ইস্যু করতে না পারি। তাহলে একটা কাম্য অবস্থায় রাখবো। মজুদ মূল্যায়নের ফলে ব্যবসায়ের মুনাফা হ্রাস বা বৃদ্ধি পায়। হ্যাঁ, মুনাফা হ্রাস পেতে পারে বা বৃদ্ধি পেতে পারে, তুমি যদি সঠিকভাবে না করতে পারো। মজুদ পণ্য মূল্যায়ন যদি সঠিকভাবে না করতে পারো, তাহলে কি হইতে পারে? তোমার হচ্ছে যে তুমি ব্যবসায়ের হিসাব নিকাশি ঠিকমতো করতে পারবে না, যে কারণে হচ্ছে মুনাফার তোমার ব্যবসার মুনাফা হ্রাস বা বৃদ্ধি বা ভুলভাবে নির্ণয় করা হয়ে যাবে। এরপর হচ্ছে মজুদ সংরক্ষণের মৌলিক পদ্ধতি কয়টি? 2টি। সেই 2টি কী কী? এই যে এখন দেখেন বলা আছে, নিত্য আর একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। ওকে, মজুদ। এরপর আছে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখতে সর্বদা যে মজুদ রাখা আবশ্যক সেটাকে কি বলে? নিরাপত্তা মজুদ বলে। এই পরিমাণ মজুদ থাকলে তোমার হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটবে না, বা উৎপাদন প্রক্রিয়ায় হচ্ছে কি বন্ধ হয়ে যাবে না। এই পরিমাণ মজুদ রাখা হচ্ছে কি নিরাপত্তা মজুদ। মজুদ পণ্য এক প্রকার চলতি সম্পদ। হ্যাঁ, এটা হচ্ছে কি চলতি সম্পদ। তোমার অর্থের প্রয়োজন হলে তুমি হচ্ছে এই মজুদ পণ্য বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারবা। হচ্ছে চলতি বছরের সমাপনী মজুদ, পরবর্তী বছরের কি প্রারম্ভিক মজুদ। হ্যাঁ, বর্তমানে যে বছর চলছে এটার শেষেরটা পরবর্তী বছর যায় কি হয়ে যাবে? 1 তারিখে প্রারম্ভিক হয়ে যাবে। এরপর হচ্ছে যে কোনো সময় মজুদ পণ্যের মূল্য জানা যায় কিসের মাধ্যমে? নিত্য মজুদ পদ্ধতিতে। নিত্য মানে কি?
প্রতিদিন তুমি প্রতিদিন হচ্ছে হিসাবটা লিখতেছো, আর প্রতিদিন তুমি সব তথ্যটা পাচ্ছ যে তোমার কতটুকু মজুদ আছে, কী দামে তুমি ইস্যু করতে পারবা এরকম। আর কালাম থেকে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পার, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, এটা ব্যবসা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। আচ্ছা, ওকে, তাহলে আমাদের মোটামুটি কোশ্চেন প্যাটার্ন, তারপরে সব কিছু দেখা গেছে, গুরুত্বপূর্ণ তথ্যকণিকা দেখা গেছে। তো সামারি হিসেবে আমরা বলতে পারি যে 3টা যেই মূল টপিক আছে, এই 3টা টপিক মানে 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় থেকে যেই 3টা, আচ্ছা 3 দুগুণে 6টা অ্যান্সার করতে পারবা, সেটা হচ্ছে 6টা কোশ্চেন আসবে। সেটার মধ্যে তোমার প্রথমে হচ্ছে কি, তোমার হচ্ছে 4র্থ অধ্যায় ছিল, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন, ঠিক আছে, মূলধন একটু শর্টে লিখে দিই, মূলধন। আর হচ্ছে 5ম অধ্যায়, এটা তো তোমরা জানোই যে বাধ্যতামূলক, এটা হচ্ছে কোম্পানির কি আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী। 6ষ্ঠ অধ্যায় থেকে, তাহলে এটা থেকে 2টা, এটা থেকে 2টা, আর হচ্ছে কি আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটা থেকে 2টা, আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর তাহলে 6টা হয়ে গেছে। আর একটা তুমি কোনটাকে রাখবা, সেটা হচ্ছে এই যে মজুদ পণ্যের হিসাব রাখুন, এই পদ্ধতি থেকে এটা রাখবা একবারে কমন। এই 3টা চ্যাপ্টার পড়লে তোমার ভাইয়া যথেষ্ট, তোমার একবারে বেশি পড়া লাগবে না। এই 3টা বারবার প্র্যাকটিস করো, কোশ্চেনগুলো, বোর্ড কোশ্চেনগুলো বারবার পড়ো। বোর্ড কোশ্চেনের কোনো বিকল্প নাই, বোর্ড কোশ্চেনে পড়বা, তারপরে এক্সট্রা হিসেবে তুমি এই কলেজগুলোর কোশ্চেনগুলো করতে পারো। তো এই 3টা থেকে পড়বা। আর এক্সট্রা হিসেবে যেটা বললাম, যে তোমার যদি অংশীদারি ব্যবসায় করা থাকে, তাহলে তুমি একটু দেখে যেতে পারো যে তোমার এই 3টা চ্যাপ্টার থেকে তোমার এমন 2-1টা লেনদেন আছে যেগুলো হচ্ছে তুমি বুঝতে পারতেছো না বা কনফিউজিং। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে কি ওই অংশীদারি ব্যবসা একটা করতে পারো। তারপর হচ্ছে বেতন মজুরি, এটা থেকে একটা আসবে, এটা একদম সহজ, এটা করে যাইতে পারো। এই 2টা হচ্ছে তুমি ব্যাকআপ হিসেবে রাখতে পারো। তো এটা ছিল তোমাদের মোটামুটি আজকে পুরো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। এইখান থেকে তোমাদের আশা করি 100তে 100% কমন পড়বে, ঠিক আছে। আর এমসিকিউর জন্য যে পদ্ধতিগুলো বললাম, এই 3টা পদ্ধতি অ্যাপ্লাই করবা। আচ্ছা, আর এইখানে হচ্ছে তোমাদের জন্য মাত্র 45 দিনের পরীক্ষার প্রস্তুতির জন্য একটা বই, নেক্সট স্টেপ বিজনেস টাইটানের সব থেকে ভালো একটা বই, এটা তোমরা হচ্ছে কিনতে পারো, ঠিক আছে। আর যে কোর্সটা, এখানে হচ্ছে লাইভ ক্লাস প্রায় 50টার মতো, ক্লাস টেস্ট 45টার মতো, মডেল টেস্ট 17টার মতো। এই যে এই ক্লাস টেস্ট, তারপর হচ্ছে এই মডেল টেস্ট, এই সাজেশন শিট, এইগুলো হচ্ছে তোমরা ট্রাই করবা। কারণ তুমি যেই 2 বছর যে পড়াটা পড়ছো, এটা তুমি কিভাবে বুঝবা যে তুমি কতটুকু এক্সামে যে কতটুকু নাম্বার অ্যাচিভ করতে পারবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুবই মানসম্মত হবে। এখানে তোমরা পরীক্ষা দিয়ে তোমার নিজেকে যাচাই করতে পারবা, ঠিক আছে। তো আমি বলবো যে তোমরা যদি তোমাদের কাছে যদি সম্ভব হয়, তাহলে এই কোর্সটা একটা কোর্সই, এটা তোমরা কিনতে পারো। সেখানে হচ্ছে নেক্সট স্টেপ যে বইটা আছে, এটা তোমাদের ফ্রি দিয়ে দিবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ বিজনেস টাইটানের সাথে থাকার জন্য। তোমাদের পরবর্তীতে কি কি ক্লাস প্রয়োজন হবে, তোমাদের কি কি সুযোগ সুবিধা লাগবে, পড়াশোনা সম্পর্কে যত ধরনের তোমার বিষয় আছে, সব তোমরা হচ্ছে বিজনেস টাইটানকে জানাবা, কমেন্ট করবা, এবং এই ক্লাসগুলো একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।